হ্যালো এভরিওয়ান, তোমাদের যাদের ভূগোল সাবজেক্ট নিয়ে প্রবলেম থাকে তারা এই ক্লাসটা দেখো। আজকের ক্লাসে আমি প্রথম চ্যাপ্টার ভারতের অবস্থান ও প্রতিবেশী দেশসমূহ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এই ক্লাসের পিপিটি অর্থাৎ প্রেজেন্টেশনটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতিটা প্রশ্ন তোমরা ম্যাপের মাধ্যমে বুঝতে পারো এবং এই টপিক থেকে ক্লিয়ার কনসেপ্ট পাও। তাই ক্লাসটা একটু মন দিয়ে দেখো, যেগুলো অজানা তথ্য পাবে সেগুলো অবশ্যই নোট করে রেখো। সেন্ট্রাল এবং স্টেটের প্রতিটা পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, ভারত সম্পূর্ণরূপে পৃথিবীর কোন অংশে অবস্থিত? কোন হেমিস্ফিয়ার বা গোলার্ধ কথাটাও লিখতে পারো। তাহলে প্রশ্ন হচ্ছে ভারত কোন গোলার্ধে অবস্থিত? চারটে অপশন দেখো, উত্তর পূর্ব, উত্তর দক্ষিণ, দক্ষিণ পূর্ব এবং পশ্চিম পূর্ব। এটা মুখস্থ করার আগে তোমরা আগে ওয়ার্ল্ডের ম্যাপটা দেখে নাও। এটা একটা পৃথিবীর মানচিত্র যেখানে ভারতের অবস্থানটা এইখানে। ছবিটাকে একটু স্ট্রেচ করে দেখো, এরকম দেখাচ্ছে। প্রথমে ডিরেকশনটা লেখা যাক। উপরে থাকে নর্থ, নিচে সাউথ, ডান দিকে ইস্ট এবং বাম দিকে ওয়েস্ট। তো সেই হিসাবে পৃথিবীর এই উপরের দিকটা হবে নর্থ, নিচের দিকটা সাউথ, ডান দিকে হবে ইস্ট আর বাম দিকে হবে ওয়েস্ট। এটা নিশ্চয়ই সকলের জানা আছে। এবার দেখো, ইস্ট এবং ওয়েস্ট অর্থাৎ পূর্ব পশ্চিমে পৃথিবীর মাঝখান বরাবর এমন একটা রেখা কল্পনা করা হয় যেটা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে, উপর এবং নিচে। এই রেখাটাকে কি বলা হয়? নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি। আর এই রেখা পৃথিবীকে কোন দুটো গোলার্ধে ভাগ করেছে? উপরের দিকটা হচ্ছে উত্তর, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ। এবার দেখো, নিরক্ষরেখার সমান্তরাল করে প্যারালাল ভাবে প্রতি 1 ডিগ্রি অন্তর এরকম রেখা আছে আপ টু এই মেরু পর্যন্ত। সিমিলারলি নিচের দিকেও সেমভাবে প্রতি 1 ডিগ্রি অন্তর এরকম রেখা আছে পূর্ব পশ্চিমে। যে রেখাগুলোকে কি বলা হয়? অক্ষরেখা বা ল্যাটিটিউড। এটা হলো পাশাপাশি। এরপরে দেখো, উপর নিচে অর্থাৎ উত্তর দক্ষিণেও এমন একটা রেখা কল্পনা করা হয় যেটা পৃথিবীকে মোটামুটি দুটো ভাগে ভাগ করেছে। ছবিতে দেখতে পাচ্ছ এই রেখাও হচ্ছে 0 ডিগ্রি, যার নাম হচ্ছে মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। আর নিরক্ষরেখাকে ইংরেজিতে বলে ইকুইল্যাটারাল। তাহলে তোমরা বলো, এই যে মূল মধ্যরেখা আছে এটা পৃথিবীকে কোন দুটো গোলার্ধে ভাগ করেছে? ডান দিকে পূর্ব আর বাম দিকে পশ্চিম। এই উত্তর দক্ষিণে দ্রাঘিমা রেখা অর্থাৎ মূল মধ্যরেখা, এরও কিন্তু বাম দিক এবং ডান দিকে উপর নিচে এরকম কাল্পনিক রেখা টানা হয়, যেগুলোকে কি বলে? দ্রাঘিমা রেখা বা লঙ্গিটিউড। এগুলো তোমরা লিখে রেখো। এবার তোমরা বলো, যখন নিরক্ষরেখাটাকে আমি কল্পনা করব, এই নিরক্ষরেখার সাপেক্ষে ভারতের অবস্থানটা কোথায়? তোমরা সবাই বলবে উত্তর দিকে। আর এই মূল মধ্যরেখার সাপেক্ষে ভারতের অবস্থান কোথায়? তোমরা বলবে পূর্ব দিকে। তাহলে নিরক্ষরেখার সাপেক্ষে ভারতের অবস্থান হলো উত্তর গোলার্ধ, আর মূল মধ্যরেখার সাপেক্ষে ভারতের অবস্থান হলো পূর্ব গোলার্ধ। এবার অপশানগুলো খুব ভালোভাবে লক্ষ্য করো। সঠিক উত্তর হবে অপশান এ, উত্তর পূর্ব গোলার্ধ। বুঝতে পেরেছো যে কেন উত্তর পূর্ব হচ্ছে? নিরক্ষরেখার সাপেক্ষে ভারতের অবস্থান উত্তরে, মূল মধ্যরেখার সাপেক্ষে ভারতের অবস্থান পূর্বে। তাহলে নর্থ ইস্ট হবে ভারতের পজিশন। পরের প্রশ্ন দেখো, আয়তনের দিক থেকে ভারত বিশ্বের কততম দেশ? তো এটা তোমরা নোট করে রাখো, এর উত্তর হবে 7 নম্বর। সিকুয়েন্সটা কি আছে? প্রথমে রাশিয়া, তারপর কানাডা, চায়না, ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া আর হচ্ছে ইন্ডিয়া। ওয়ার্ল্ড ম্যাপে দেখো, সব থেকে বড় দেশ তোমরা দেখেই বুঝতে পারছো এইখানে আছে রাশিয়া। এর পরের দেশটা হলো বাম দিকে উপরে কানাডা।
3 নম্বর দেশ হচ্ছে রাশিয়ার নিচে এখানে চায়না। 4 নম্বর দেশ আবার বাম দিকে যাও কানাডার নিচে, সেটা হচ্ছে ইউএসএ। 5 নম্বর দেশ হবে ইউএসএর নিচে ব্রাজিল। 6 নম্বর দেশ হবে এখানে দেখো অস্ট্রেলিয়া। আর আমাদের ভারতবর্ষ হচ্ছে 7 নম্বর। তাহলে প্রথমে হচ্ছে রাশিয়া, তারপর কানাডা, আবার ডান দিকে চায়না, বাম দিকে ইউএসএ, ইউএসএর নিচে 5 নম্বর ব্রাজিল, 6 নম্বর অস্ট্রেলিয়া, আর 7 নম্বর আমাদের ভারতবর্ষ। তোমরা এই ম্যাপটা ভালোভাবে মনে রাখো, তাহলে কোনো ট্রিক্সের দরকার নেই, তোমরা এই ম্যাপটা মনে থাকলেই পরপর বুঝে নিতে পারবে। প্রথমে ডান দিকে রাশিয়া, বাম দিকে কানাডা, আবার ডান দিকে চায়না, বাম দিকে ইউএসএ, ইউএসএর নিচে ব্রাজিল, এদিকে অস্ট্রেলিয়া, আর শেষে অর্থাৎ 7 নম্বর হচ্ছে আমাদের ভারতবর্ষ। ভারতের আগে কোন দেশ আছে? এ মানে অস্ট্রেলিয়া, তারপর কোন দেশ আছে? বি মানে ব্রাজিল। এইভাবে মনে রাখতে পারো। তাহলে আয়তনের দিক থেকে ভারত বিশ্বের কততম দেশ? 7 নম্বর। পরের প্রশ্নটা দেখো, পৃথিবীর ভূমির আয়তনের % নিয়ে ভারত দক্ষিণ এশিয়ার 3য় বৃহত্তম দেশ। অলরেডি এখানে আরেকটা প্রশ্ন তোমরা দেখলে যে এশিয়ার 3য় নম্বর দেশ হচ্ছে ভারত। সিকোয়েন্সটা মনে করো, প্রথমে হচ্ছে রাশিয়া, তারপর কানাডা, তারপরে চায়না, 4 নম্বরে ইউএসএ, 5 নম্বরে ব্রাজিল, দেন অস্ট্রেলিয়া, আর তারপরে হচ্ছে আমাদের ইন্ডিয়া। এগুলোর মধ্যে এশিয়া মহাদেশে কোনগুলো আছে যেগুলো ডান দিকে ছিল? প্রথমটা হচ্ছে রাশিয়া, তারপরে চায়না, তারপরে হচ্ছে ভারতবর্ষ। অস্ট্রেলিয়া তো এশিয়ার মধ্যে পড়ছে না। তাহলে যদি প্রশ্ন আসে ভারত এশিয়ার মধ্যে কততম বৃহত্তম দেশ, তো তার উত্তর হবে 3 নম্বর। এবার এই প্রশ্নে দেখো, বলছে পৃথিবীর ভূমির আয়তনের কত % নিয়ে ভারত অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন ডি, 2.3%, বা কোথাও তোমরা 2.4%ও পেতে পারো। অর্থাৎ সারা পৃথিবীতে যত ভূমি আছে অর্থাৎ ল্যান্ড এরিয়া আছে তার 100 ভাগের 2.3 বা 2.4 ভাগ হচ্ছে ভারতবর্ষে আছে। এখানে আরও কিছু পয়েন্ট তোমরা নোট করে রাখবে, যেটা অলরেডি তোমরা দেখলে যে ভারত বিশ্বের 7 নম্বর দেশ আয়তনের হিসাবে। ভারতের টোটাল এরিয়াটা তোমরা মনে রাখবে 32,87,263, 3287263। বারবার দেখবে তাহলে মনে থেকে যাবে। আর একটা খুব ভালো প্রশ্ন হয় যে পৃথিবীর টোটাল যে পপুলেশন আছে অর্থাৎ জনসংখ্যা আছে তার 17% হচ্ছে ভারতের মানুষ। এটা 2011 সালের সমীক্ষা, বর্তমানে চেঞ্জ হতে পারে, কিন্তু যদি এরকম প্রশ্ন এক্সামে আসে যে পৃথিবীর টোটাল পপুলেশনের কত % ইন্ডিয়াতে আছে, তাহলে তোমরা দেখবে 17 অথবা 17.5 এইরকম % থাকবে, আর এটাই তোমরা অ্যান্সার করবে। পরের প্রশ্ন দেখো, ভারতের দক্ষিণতম বিন্দু কি? এই প্রশ্নের উত্তর করার আগে তোমরা আরও একবার ম্যাপটা দেখে নাও। ভারতবর্ষের বিস্তারটা দেখো, সব থেকে উত্তরে দেখো এরকম একটা জায়গা, দক্ষিণে একদম নিচে দেখো তামিলনাড়ুর দিক এই জায়গাটা, পশ্চিমে দেখো গুজরাটের এই জায়গাটা, আর ডান দিকে অরুণাচল প্রদেশের এই জায়গাটা। এটা হচ্ছে মূল ভারত। এবার দেখো যদি আন্দামান আর নিকোবরটা অ্যাড করা হয় তাহলে আন্দামান নিকোবরের একদম সাউথ পয়েন্টটা এটা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। তাহলে তোমরা এই ছবি থেকে কি কি জানলে? প্রথমে হচ্ছে ভারতের উত্তরে যে পয়েন্টটা আছে এটা জম্মু কাশ্মীরে অবস্থিত, এর নাম কি? ইন্দিরা কল। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একদম যে দক্ষিণ বিন্দুতে যে পয়েন্টটা আছে সেটাকে কি বলা হয়? একই রকম নাম, ইন্দিরা পয়েন্ট। তাহলে ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কল। আর দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। যদি প্রশ্নে বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি, তো সেটা হবে এখানে দেখো এই তামিলনাড়ুর একদম দক্ষিণ পয়েন্টটা, এটার নাম কি? কন্যাকুমারিকা।
যদি মেনল্যান্ড বা মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বলে তাহলে হবে কন্যাকুমারিকা। যদি এরকম মেনশন না থাকে তাহলে কি হবে? ইন্দিরা পয়েন্ট। উত্তরতম বিন্দুটা কি হবে? ইন্দিরা কল। বাকি পড়ে রইল কি? পূর্বতম এবং পশ্চিমতম। প্রথমে দেখো যে এগুলো কোন রাজ্যে অবস্থিত। পূর্বতমটা দেখতে পাচ্ছ অরুণাচল প্রদেশ, এর নাম হচ্ছে কিবিথু। কিবিথু। আর পশ্চিম দিকের এই পয়েন্টটা গুজরাটে অবস্থিত, এর নাম হচ্ছে জি ফর গুজরাট, জি ফর গুহারমোটা। প্রতিটা পয়েন্ট থেকে তোমাদের একটা করে প্রশ্ন আসতে পারে, সেজন্য খুব ভালোভাবে এটা দেখে নাও। এখানে ডিরেকশনটা আমি আরও একবার লিখছি। উপরে কি থাকে? নর্থ, নিচে সাউথ, ডান দিকে ইস্ট আর বাম দিকে ওয়েস্ট। তো ভারতের উত্তরে কি আছে? ইন্দিরা কল। আর একদম দক্ষিণে কি আছে? ইন্দিরা পয়েন্ট। এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না। দেখো ইন্দিরা তো কমন আছে, তারপর কি আছে? একটা কল আর একটা হচ্ছে পয়েন্ট। এবার তোমরা বলো সি এবং পি এর মধ্যে কোনটা আগে? সি আগে আসবে, সেজন্য সি উপরে, অর্থাৎ ইন্দিরা কল এটা হবে ভারতের উত্তরতম বিন্দু, আর ইন্দিরা পয়েন্ট এটা হবে ভারতের দক্ষিণতম বিন্দু। যদি মূল ভূখণ্ড বা মেনল্যান্ড বলে তার দক্ষিণতম বিন্দু কি হবে? তামিলনাড়ুর কন্যাকুমারিকা। পূর্ব দিকে কি হবে? অরুণাচল প্রদেশের কিবিথু। আর পশ্চিম দিকে কি হবে? গুজরাটের গুহারমোটা। এবার এই প্রশ্নটা দেখো, ভারতের দক্ষিণতম বিন্দু হলো, এখানে মেনল্যান্ড বা মূল ভূখণ্ড বলেনি, তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি, ইন্দিরা পয়েন্ট। পরের প্রশ্ন দেখো, ভারতের পশ্চিমতম বিন্দু কি? ডাইরেকশনটা আরও একবার দেখে নাও। উপরে নর্থ, নিচে সাউথ, ডান দিকে ইস্ট, বাম দিকে ওয়েস্ট। তো পশ্চিমতম মানে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট। সেটা কি ছিল? প্রথমে বলো কোন স্টেট ছিল? গুজরাট। জি ফর গুজরাট আর জি ফর গুহারমোটা। এবার চারটে প্রশ্ন দেখো, রাজস্থান তো হবে না, অর্থাৎ অপশন বি হলো না, অপশন ডি হলো না। পড়ে রইল দুটো অপশন। অপশন এ দেখো গুজরাট আছে, অপশন সি দেখো গুজরাট আছে। ডিফারেন্সটা কোথায়? অপশন এতে দেখো 68°7' ওয়েস্ট আছে, আর অপশন সিতে দেখো 68°7' ইস্ট আছে। তো এই দুটোর মধ্যে কিভাবে বুঝবে যে ইস্ট হবে না ওয়েস্ট হবে? তার আগে যে চারটে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো একবার দেখে নাও। সব থেকে উপরে কি ছিল? ইন্দিরা কল, যার মান কি আছে? 37°6'। আমি এখানে আরো বড় করে লিখছি, 37°6'। আর একদম দক্ষিণতম বিন্দুটা কি ছিল? ইন্দিরা পয়েন্ট, যার মান কত হবে? 6°45'। মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু এখানে দেখতে পাচ্ছ 8°4'। এটা কন্যাকুমারিকা। পূর্বতম বিন্দু দেখো অরুণাচল প্রদেশের কিবিথু, যার মান হচ্ছে 97°25'। আর পশ্চিম দিকে গুজরাটের গুহারমোটা, তার মান কত? 68°7'। তাহলে এই পাঁচটা পয়েন্ট তোমরা নোট করে নাও। প্রথমটা হচ্ছে ইন্দিরা কল 37.6, তারপর হচ্ছে ইন্দিরা পয়েন্ট এই নিচে দেখো 6°45'। কন্যাকুমারিকা 8°4'। অরুণাচল প্রদেশের কিবিথু 97°25'। আর গুজরাটের গুহারমোটা সেটা হচ্ছে 68°7'। এবার এই প্রশ্নে দেখো অপশান এ এবং অপশান সি দুটোই কিন্তু 68°7' দেওয়া আছে, কিন্তু ডান দিকে দেখো একটা আছে ওয়েস্ট আর একটা আছে ইস্ট। ইস্ট হবে না ওয়েস্ট হবে? যদি চারটে অপশান দিত, একটা হয়তো নর্থ দিল, একটা হয়তো সাউথ দিল। এক্স্যাক্ট কি হবে সেটা বোঝার জন্য তোমাকে ওয়ার্ল্ডের ম্যাপটা আরও একবার দেখতে হবে। আমাদের ভারতবর্ষ দেখতে পাচ্ছ এই জায়গাতে আছে, নীলক্ষরেখা মাঝখান বরাবর, আর দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা সেটা হচ্ছে উপর নিচ বরাবর। এবার দেখো তোমরা একটু মনে করার চেষ্টা করো, আমি বলেছিলাম নীলক্ষরেখার উপরে এবং নিচে এই রেখা সমান্তরাল করে কাল্পনিক রেখা টানা হয়, যেগুলোকে কি বলে? অক্ষরেখা। তো এইভাবে যেতে যেতে
আন্দামানে দেখো একটা রেখা পড়বে, কন্যাকুমারীতে একটা রেখা পড়বে, আবার জম্মু কাশ্মীরের উত্তরে দেখো এখানে একটা রেখা পড়বে। নিরক্ষরেখা কত ছিল? 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি করে তুমি উপরে উঠছো, সব থেকে কাছে কোনটা হবে? এই ইন্দিরা পয়েন্ট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত। এটার মান কত বললাম? 6 ডিগ্রি 45 মিনিট। তারপর আরেকটু উপরে ওঠো, কোন অক্ষরেখা পাবে? 8 ডিগ্রি 4 মিনিট, যেটা এই কন্যাকুমারিকাকে টাচ করছে। এরপর ভারতে এরকম উঠতে উঠতে একদম উত্তরে দেখো এই যে ইন্দিরা কল আছে, এটা কত ডিগ্রি হবে? 37 ডিগ্রি 6 মিনিট। তাহলে উত্তর এবং দক্ষিণে এই যে মানগুলো তোমরা পাচ্ছিলে, সেগুলো আর কিছু না, সেগুলো হচ্ছে অক্ষরেখা বা ল্যাটিটিউডের মান। অক্ষরেখাগুলো নিরক্ষরেখার কোন দিকে অবস্থিত? উত্তর দিকে। সেজন্য এই সব মানগুলোর পরে একটা নর্থ বসিয়ে দিতে হবে। কেন বসাবে? কারণ দেখো উপরে 6 ডিগ্রি 45 মিনিট একটা পয়েন্ট আছে, সিমিলারলি এরকম নিচেও তো এইদিকে একটা 6 ডিগ্রি 45 মিনিট পয়েন্ট পাবে। তো দুটো পয়েন্ট সেগ্রিগেট করবে কি করে? যেটা উপরে আছে সেটাকে নর্থ বলবে, যেটা দক্ষিণে আছে সেটাকে সাউথ বলবে। সিম্পল। তাহলে এটা বুঝতে পারলে তোমরা এটা স্ক্রিনশট করে নাও, আমি মুছে দিলাম। তো এটা নিরক্ষরেখার সমান্তরালের রেখাগুলো দেখলাম। এরপরে দেখো মূল মধ্যরেখার সমান্তরালের রেখাগুলো দেখো, এইভাবে তো যাচ্ছে, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তো সর্বপ্রথম ইন্ডিয়াকে টাচ করবে দেখো গুজরাটের গুহারমোটা এই জায়গাটাতে। এর মান কত ছিল? 68 ডিগ্রি 7 মিনিট। তারপর এইরকম যেতে যেতে ভারতের ডান দিকে কোন বিন্দুতে টাচ করবে? এটা হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। এর মানটা কি দেখলে? 97 ডিগ্রি 25 মিনিট। এবার বলো এই রেখাগুলো কোন রেখা? দ্রাঘিমা রেখা। কারণ কারণ মূল মধ্যরেখার এগুলো ডান দিকে অবস্থিত, উত্তর থেকে দক্ষিণে। এবার তোমরা বলো এই যে পয়েন্টগুলোর মান পেলে 68, 7 এবং 97, 25, এর ডান দিকে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ কোনটা বসবে? নর্থ আর সাউথ তো বসবে না, কারণ ওটা হচ্ছে নিরক্ষরেখার উপর আর নিচে। মূল মধ্যরেখা যেহেতু ডান দিকে আছে, তাহলে এটা কোন দিক হলো? ইস্ট অর্থাৎ পূর্ব দিক। বাম দিক হলে সেটা হতো ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক। তাহলে এই যে 68 ডিগ্রি 7 মিনিট আর 97 ডিগ্রি 25 মিনিট, এই দুটো মান পেয়েছ, এর ডান দিকে ইস্ট বসাতে হবে। কারণ এর অপোজিটে যে পয়েন্টটা থাকবে 68 ডিগ্রি 7 মিনিট, এটা ওয়েস্ট হবে। তাহলে তো দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে। যখন 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট বলছে, তার মানে বুঝে নিতে হবে এটা আমাদের ভারতবর্ষের গুজরাটের গুহারমোটা অঞ্চলের কথা বলছে। তো আশা করছি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছ। কারণ অনেকেই প্রশ্ন করে থাকো যে অরুণাচল প্রদেশের এটা তো ইস্ট বুঝতে পারছি, কিন্তু ভারতের পশ্চিম দিকে গুজরাট অবস্থিত, তার কেন ইস্ট হচ্ছে, ওয়েস্ট কেন হলো না? তো কেন হলো না তোমরা নিশ্চয়ই এই ছবিটা দেখে বুঝতে পেরেছ, যে কারণ হচ্ছে গুজরাটের ওই পয়েন্টটা মূল মধ্যরেখার পূর্ব দিকে অবস্থিত। তাহলে আরও একবার দেখে নাও, এই যে উপরের পয়েন্টটা আছে এটা হলো 37.6 অর্থাৎ 37 ডিগ্রি 6 মিনিট, কি হবে? উত্তর। নিচে এটা কন্যাকুমারিকা, এটা হবে 8 ডিগ্রি 4 মিনিট, কি হবে? উত্তর। এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, তার মানটা কত হবে? 6 ডিগ্রি 4-5 মিনিট, উত্তর। এবার দেখো পশ্চিম দিকটা এইভাবে ক্রস হচ্ছে গুজরাটের গুহারমোটা, সেটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব। আর পূর্ব দিকে অরুণাচল প্রদেশের কিবিথু, সেটা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট, কি হবে? পূর্ব। তো আশা করছি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এই ছবিটা আরও একবার দেখো। ভারতের উত্তরতম বিন্দু এটা হচ্ছে ইন্দিরা কল, 37 ডিগ্রি 6 মিনিট এটা নর্থ বা
উত্তর। দক্ষিণতম বিন্দু 8°4' কন্যাকুমারিকা, এটা হবে উত্তর। আর এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, দক্ষিণতম বিন্দুটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, এটা হবে 6°4-5' উত্তর। আর বাম দিক এবং ডান দিক এই দুটো শেষে কি হবে? ইস্ট বা পূর্ব। 68°7' পূর্ব, 97:25' পূর্ব। এবার তোমরা এই প্রশ্নটা আরও একবার দেখো। ভারতের পশ্চিমতম বিন্দু, এখানে আমি ডাইরেকশনটা আরও একবার লিখছি, নর্থ, নিচে সাউথ, ডান দিকে ইস্ট, বাম দিকে ওয়েস্ট। পশ্চিমতম মানে কি? সব থেকে ওয়েস্টে যে দিকটা আছে গুজরাটের গোহারমোটা, তো রাজস্থান তো হবে না। গুজরাটের কি ছিল? 68.7, ওয়েস্ট হবে না ইস্ট হবে? দেখো ধরতে পারছো কিনা? এর উত্তর হবে অপশান সি, 68°7' ইস্ট, কারণ ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। এটা নর্থ বা সাউথ কেন হলো না? কারণ এই পশ্চিমতম বিন্দুকে একটা দ্রাঘিমা রেখা ক্রস করেছে। এরপর এখান থেকে আরো দুটো পয়েন্ট তোমরা নোট করে রাখো। এটা তো ভারতের উত্তর দিক, আর নিচে তামিলনাড়ুর এখানে সাউথ অর্থাৎ দক্ষিণ দিক। এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব কত? এখানে লেখা আছে কত, সেটা 3214 কিমি। আর পূর্ব পশ্চিমের মধ্যে দূরত্ব কত? 2933। আমি এখানে লিখছি। এই দুটো খুব ভালো প্রশ্ন। এবার তোমরা বলো, ভারতের উত্তর দক্ষিণে বিস্তারটা বেশি না পূর্ব পশ্চিমে বিস্তারটা বেশি? পরের প্রশ্ন দেখো, কোন গুরুত্বপূর্ণ অক্ষাংশ ভারতকে প্রায় দুটি সমান ভাগে বিভক্ত করেছে? খুবই ভালো প্রশ্ন। উত্তর করার আগে তোমরা আগে ওয়ার্ল্ডের ম্যাপটা দেখে নাও। এটা হচ্ছে 0° নিরক্ষরেখা, এটা হচ্ছে 0° মূলমধ্যরেখা। এরপর দেখো, আমি বলেছিলাম যে নিরক্ষরেখার সমান্তরালে এভাবে 1° অন্তর রেখা যাচ্ছে, যেগুলোকে কি রেখা বলে? অক্ষরেখা বা ল্যাটিটিউড। তো এরকম যেতে যেতে ভারতের মাঝখান বরাবর একটা রেখা যাচ্ছে, এটার মান কত? 23.5°। উত্তর না দক্ষিণ? অবশ্যই উত্তর। আমি বাম দিকেও লিখছি 23.5° উত্তর। এটাকে কি রেখা বলে? কর্কটক্রান্তি রেখা। তাহলে এটা নিরক্ষরেখা থেকে কত ডিগ্রি উপরে হলো? 23.5°। এরকম নিরক্ষরেখার নিচেও 23.5°তে এমন একটা রেখা আছে, যার নাম কি? মকরক্রান্তি রেখা। উপরে 23.5° হলে সেটা হবে কর্কটক্রান্তি, আর নিচে 23.5° হলে এটা কি হবে? মকরক্রান্তি। এই অক্ষাংশটার মান কত হবে? 23.5° সাউথ। এটা তোমাদের নলেজ পারপাসে বললাম। তো ভারতের ক্ষেত্রে দেখো, এই রেখাটি মোটামুটি ভারতের মাঝখান বরাবর পাস করেছে। রেখার মান কত? 23.5° উত্তর। একে কি বলে? কর্কটক্রান্তি রেখা। আর ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ক্যান্সার কথাটা মনে রেখো, ট্রপিক অফ ক্যান্সার এই লাইনটাকে বলা হয়। আর মকরক্রান্তি রেখাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকন। তাহলে এবার প্রশ্নটা দেখো, কোন গুরুত্বপূর্ণ অক্ষাংশ ভারতকে প্রায় দুটি সমান ভাগে বিভক্ত করেছে? এর উত্তর কত হবে? 23.5°। উত্তর না দক্ষিণ? অবশ্যই উত্তর। তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। 23.5°কে এভাবেও লেখা যায় 23°30'। নর্থ। কেন নর্থ হচ্ছে আশা করি আর বলতে হবে না। পরের প্রশ্ন দেখো, কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্য দিয়ে যায়? খুব ভালো প্রশ্ন। এর উত্তর করার আগে তোমরা আরো একবার ম্যাপটা দেখে নাও। দেখো মাঝখানে তোমরা এই লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 23.5° নর্থ, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা। এবার দেখো বাম দিক থেকে ডান দিকে প্রথম স্টেটটা কি হচ্ছে? গুজরাট, এটা 1 নম্বর। 2 নম্বর দেখো এখানে রাজস্থান একটু টাচ হয়েছে, তাহলে রাজস্থান হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মধ্যপ্রদেশ। 4 নম্বর এখানে দেখো ছত্তিশগড়। 5 নম্বর হচ্ছে এখানে ঝাড়খণ্ড। 6 নম্বর আমাদের পশ্চিমবঙ্গ।
7 নম্বর এখানে দেখো ত্রিপুরা, আর 8 নম্বর হচ্ছে মিজোরাম। তাহলে কতগুলো রাজ্য হলো? 8টা। আরও একবার দেখে নাও, প্রথম হচ্ছে গুজরাট, তারপর হচ্ছে রাজস্থান। কিভাবে মনে রাখবে? রা যে আছে না, তো রা থেকে রাজস্থান, তাহলে গুজরাট এবং রাজস্থান এই দুটো গুলাবে না। এরপরে আছে এমপি, তো এমপি আমি এখানে লিখলাম মধ্যপ্রদেশ। তারপরে কোন রাজ্য আছে? ছত্তিশগড়। তাহলে দেখো, কোনো কিছু একটা সেন্টেন্সের মাধ্যমে তুমি এটাকে রিলেট করতে পারো। যেমন আমি একটা বলছি, গুজরাট এবং রাজস্থানের এমপি 36 টাকা নিয়ে ঝাড়খণ্ডে গেল। 36 থেকে হলো ছত্তিশগড়, আর ঝাড়খণ্ড তো বলেই দিলাম। সেখানে গিয়ে বলছে যে পশ্চিমবঙ্গের দীঘাতে তিমি মাছ দেখা গিয়েছে। তি থেকে হলো ত্রিপুরা, আর মি থেকে মিজোরাম। আবারও বলছি, দেখো, গুজরাট এবং রাজস্থানের এমপি 36 টাকা নিয়ে ঝাড়খণ্ডে গিয়ে বলছে যে পশ্চিমবঙ্গের দীঘাতে ওরা তিমি মাছ দেখেছে। যদি তোমাকে প্রশ্ন দেয় যে নর্থ ইস্টের কোন কোন রাজ্য আছে যেটা দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, তার উত্তর হচ্ছে তিমি, অর্থাৎ ত্রিপুরা এবং মিজোরাম। তোমরা নিজেদের মতো করেও যে কোনো একটা সেন্টেন্স এভাবে রিলেট করে ভাবতে পারো। তাহলে আরও একবার দেখো, ম্যাপটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রথমে গুজরাট, তারপর রাজস্থান, এমপি, ছত্তিশ, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মিজোরাম। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি, 8টা। কর্কটক্রান্তি রেখা নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি? ম্যাপটা খুব ভালোভাবে মনে করার চেষ্টা করো। প্রথমে কি আছে? গুজরাট, এটা তো গিয়েছে। এখানে আর মানে রাজস্থান, রাজস্থানও গিয়েছে। ত্রিপুরা, তিমি বলেছিলাম। ত্রিপুরা এবং মিজোরাম, তাহলে ত্রিপুরার উপর দিয়েও গেছে। কার উপর দিয়ে যায়নি? অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন দেখো, নিচের কোন দ্রাঘিমাংশ রেখাকে ভারতে প্রমাণ সময় ধরা হয়? এই প্রশ্নের উত্তর করার আগেও আরও একবার ম্যাপটা দেখে নাও। তোমরা একটা এখানে রেখা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। এর মান কত? 82 ডিগ্রি 30 মিনিট। একটু মনে করার চেষ্টা করো। 0 ডিগ্রি ছিল মূল মধ্যরেখা। গুজরাটের এই যে গুয়ারমোটা অঞ্চলটা আছে, এর মান কত ছিল? 68 ডিগ্রি 7 মিনিট। কি হবে? পূর্ব, কারণ পূর্ব গোলার্ধে অবস্থিত। আর অরুণাচল প্রদেশের এই ডান দিকে কিবিথু, এই পয়েন্টটা কত ছিল? 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। তাহলে 82 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ 82.5 ডিগ্রি এই দ্রাঘিমা রেখাটা ভারতের এই রকম মোটামুটি মাঝখান বরাবর যাচ্ছে। তোমরা এখানে মনে রাখবে যে দ্রাঘিমা রেখার মানের উপর ভিত্তি করেই কিন্তু কোনো দেশ বা কোনো জায়গার সময়টা নির্ধারণ করা হয়। খুব ভাইটাল পয়েন্ট এটা। প্রতিটা দেশের মধ্য দিয়ে উপর নিচে এভাবে দ্রাঘিমা রেখা গেছে, আর সেই রেখা অনুযায়ী সেই দেশের সময়টা নির্ধারণ করা হয়েছে। কার সাপেক্ষে নির্ধারণ করা হয়? সেটা হচ্ছে 0 ডিগ্রি। জায়গাটার নাম কি? গ্রিনিচ। আর ভারতের উপর দিয়ে কোন রেখা গেছে? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই পূর্ব আর পশ্চিম যেন গুলিয়ে ফেলো না। ভারত যেহেতু উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত, তাহলে অক্ষরেখার অবস্থান যখন করবে তার ডান দিকে নর্থ বসাবে, আর দ্রাঘিমা রেখার অবস্থান যখন করবে তার ডান দিকে ইস্ট বসাবে। এবার প্রশ্নটা আরও একবার দেখো, নিচের কোন দ্রাঘিমাংশ রেখাকে ভারতে প্রমাণ সময় ধরা হয়? ইংলিশটাও দেখে রাখো। হুইচ অফ দ্য ফলোইং লঙ্গিটিউডস ইজ নোন অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ইন ইন্ডিয়া? এর সঠিক উত্তর কী হবে? 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। তোমরা এই ছবিটা দেখো। প্রশ্ন হচ্ছে যে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট এই দ্রাঘিমা রেখাটা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? প্রথমে এখানে কি আছে? উত্তরপ্রদেশ, তারপর মধ্যপ্রদেশ, তারপর কি আছে 3 নম্বরে? ছত্তিশগড়,
4 নম্বরে ওড়িশা এবং 5 নম্বরে অন্ধ্রপ্রদেশ। কিভাবে মনে রাখবে? দেখো, ইউপি আছে, এমপি আছে, এপিও আছে, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশ আছে আর ওড়িশা আছে। এটা নিজেদের মতো করে মনে রেখো। আর এখানে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের নোট করে রাখতে হবে। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মির্জাপুর, পজিশনটা দেখো, পুরোপুরি এই 82°30' দ্রাঘিমা রেখার উপরে অবস্থিত। এটা থেকেও অনেক সময় প্রশ্ন আসে, বিশেষ করে যারা সেন্ট্রালের এক্সামগুলো দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেহেতু মির্জাপুর একটা নামকরা নাম, মির্জাপুর নামে খুবই পপুলার ওয়েব সিরিজ আছে, তো সেই হিসাবে এই নামটা তোমরা মনে রাখবে যে 82°30' দ্রাঘিমা রেখার উপরে অবস্থিত একটা জায়গার নাম হলো মির্জাপুর। তাহলে তোমরা আমাকে বলো যে কর্কটক্রান্তি রেখা ভারতের কটা স্টেটের মধ্য দিয়ে গেছে? 8টা। আর ভারতের প্রমাণ সময় 82°30' দ্রাঘিমা রেখা, এটা কটা স্টেটের মধ্যে দিয়ে গেছে? 5টা। এবার তোমরা আমাকে বলো যে এমন কোন কোন রাজ্য রয়েছে যার উপর দিয়ে এই দুটো রেখায় গেছে। তোমরা একটু নিজেরা ভাবো এবং এর অ্যান্সারটা খাতায় লিখে রাখো। পরের প্রশ্ন দেখো, ভারতীয় প্রমাণ সময় ড্যাশ অতিক্রম করে না, অর্থাৎ কোন রাজ্যের উপর দিয়ে যায় না? 4টে অপশন দেখো। এপি তো যাবে, তাহলে এটা হবে না। ছত্তিশ, এটাও যাচ্ছে। ইউপিও যাচ্ছে, তাহলে যাচ্ছে না কোন রাজ্যের উপর দিয়ে? মহারাষ্ট্র। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অর্থাৎ ভারতীয় প্রমাণ সময় গ্রিনিচের গড় সময়ের অর্থাৎ জিএমটি থেকে কত এগিয়ে? খুব ভালো প্রশ্ন। অলরেডি একটু আগে ম্যাপে দেখালাম, তাও আর একবার দেখে নাও। এই যে উত্তর দক্ষিণে লাইনটা আছে, এটা কি বলে? দ্রাঘিমা রেখা, যার নাম হচ্ছে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্য রেখা। আমি একটু আগেই কি বললাম যে দ্রাঘিমা রেখাগুলো কোনো স্থানের সময় নির্ধারণ করে। এরপর দেখো, এই 0° লাইনে কি অবস্থিত? গ্রিনিচ। আর ভারতবর্ষের উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা গেছে, যাকে প্রমাণ সময় ধরা হয়, সেটা হচ্ছে এই জায়গাটা। এর মান কত ছিল? 82°30'। বা তোমরা এটাকে 82.5°ও বলতে পারো। ইস্ট হবে। তাহলে দেখো, এই গ্রিনিচের দ্রাঘিমাংশ এবং ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমাংশ, এই দুটো পয়েন্টের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য কত? অবশ্যই এই 82.5°। এবার প্রশ্নে দেখো, গ্রিনিচ এবং ভারতের মধ্যে সময়ের পার্থক্য চেয়েছে। দুটো জায়গার মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য কত পেলে? 82.5°। এবার তোমরা এখানে একটা পয়েন্ট নোট করে রাখো যে 1° দ্রাঘিমাংশের পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত? 4 মিনিট। তাহলে এবার তোমরা বলো 82.5° এই যে দ্রাঘিমাংশের পার্থক্য আছে, এটার তাহলে সময়ের পার্থক্য কত হবে? 82 সঙ্গে প্রথমে 4 গুণ, কত হচ্ছে? 4 2 8, 4 8 32। আর হাফ ডিগ্রি মানে কত? 1° মানে 4 মিনিট হলে হাফ ডিগ্রি মানে 2 মিনিট। তাহলে টোটাল কত মিনিট হচ্ছে? 330 মিনিট। এবার তোমরা আমাকে বলো এই 330 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট? 300 মিনিট মানে 5 ঘন্টা আর 30 মিনিট। অনেকেই মুখস্থ করে নেয় যে 5 ঘন্টা 30 মিনিট এর অ্যান্সার হবে, কিন্তু কেন হচ্ছে আমি সেটা এখানে বলে দিলাম। আর অলওয়েজ মনে রাখবে যে গ্রিনিচের সময়ের থেকে আমাদের ভারতবর্ষের সময় কিন্তু এগিয়ে থাকে। অর্থাৎ গ্রিনিচে যদি দুপুর 12টা হয়, আমাদের এখানে কত হবে? বিকাল 5:30। পরের প্রশ্ন দেখো, বঙ্গোপসাগর ভারতের কোন দিকে অবস্থিত? উত্তর করার আগে তোমরা আগে ম্যাপটা দেখে নাও। বঙ্গোপসাগর কোথায় অবস্থিত? এই জায়গায়। তাহলে ডিরেকশনটা এখানে দেখো, উপরে নর্থ, নিচে সাউথ, ডান দিকে থাকে ইস্ট এবং বাঁ দিকে ওয়েস্ট। যেহেতু বঙ্গোপসাগরটা এই দিকটায় অবস্থিত, তাহলে হিসাব মতো এটা সাউথ ইস্ট অথবা দক্ষিণ পূর্ব হওয়ার কথা।
কিন্তু চারটে অপশান দেখো যেহেতু আলাদাভাবে আছে, এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, দক্ষিণ দিকে। ছবিটা আরও একবার দেখো। যদি বলে আরব সাগরের অবস্থান, এটা হচ্ছে ভারতের পশ্চিম দিকে। যদি বলে ভারত মহাসাগরের অবস্থান, এটা হচ্ছে ভারতের একদম দক্ষিণ দিকে। আরব সাগরটাও খুব আসে, গুলিয়ে ফেলবে না। বাম দিকে এ মানে আরাবিয়ান সি, ডান দিকে বি মানে বঙ্গোপসাগর, আর ভারতের নিচে ভারত মহাসাগর। তোমরা অনেকেই দীঘা নামটা শুনেছ, তো দীঘা হচ্ছে এই জায়গাটাতে। পরের প্রশ্ন দেখো, ভারতের উপকূলীয় রাজ্যের সংখ্যা হলো, আগে ম্যাপটা দেখা যাক। উপকূল মানে কি? সমুদ্রের ধারে যেটা অবস্থিত। প্রথমে স্টার্টিং হচ্ছে দেখো এখান থেকে, অর্থাৎ গুজরাট রাজ্য থেকে। তাহলে 1 নম্বর হলো গুজরাট, 2 নম্বর এখানে দেখতে পাচ্ছ মহারাষ্ট্র, 3 নম্বর দেখো এখানে ছোট করে গোয়া, 4 নম্বর হচ্ছে কর্ণাটক, 5 নম্বর কেরালা। তাহলে বাম দিকে আর নেই, টোটাল আছে 5টা। ডান দিকে দেখো তামিলনাড়ু হচ্ছে 6 নম্বর, অন্ধ্রপ্রদেশ 7 নম্বর, উড়িষ্যা হচ্ছে 8 নম্বর, এবং আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে 9 নম্বর। তাহলে টোটাল কতগুলো স্টেট? 9টা। যদি পার্টিকুলার বলে দেয় যে পশ্চিম দিকে কতগুলো স্টেট আছে, তাহলে 5টা। যদি বলে পূর্ব উপকূলে কতগুলো রাজ্য আছে, তাহলে তার উত্তর হবে 4টে। তাহলে প্রশ্ন দেখো, এখানে কি বলছে ভারতের উপকূলীয় টোটাল রাজ্যের সংখ্যা কত? তো তার উত্তর হবে অপশান ডি, 9টা। পশ্চিম দিকে কতগুলো? 5টা। পূর্ব দিকে কতগুলো? 4টে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় উপকূল রেখা বরাবর কতটি ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অবস্থিত? রাজ্য কতগুলো দেখলে? 9টা। অপশানে দেখো একটাই 9 আছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। কতগুলো ইউটি হচ্ছে? 4টে। কিন্তু ধরো এমন একটা অপশান আছে যেখানে 9টা রাজ্য এবং 5টা ইউটি দেওয়া আছে, তখন কি করতে? তো তার জন্য তোমরা আরও একবার এই ছবিটা দেখে নাও। টোটাল স্টেট কটা? 9টা, এটা তো জানলে। ইউটিগুলো দেখো। প্রথমে হচ্ছে এই যে দমনদ্বীপ এবং দাদরা। আগে এই দুটো আলাদা ইউটি ছিল, এখন 2020 সালের পর থেকে দুটোকে মার্জ করা হয়েছে। তাহলে এটা হলো 1 নম্বর ইউটি। 2 নম্বর দেখো এখানে লাক্ষাদ্বীপ। 3 নম্বর হচ্ছে এখানে পুডুচেরি। পুডুচেরি আবার 4টে ভাগ আছে, কিন্তু ইউটি হিসাবে একটাই কাউন্ট হবে। আর 4 নম্বর কি? এখানে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে টোটাল স্টেট কতগুলো হলো? 9টা। এবং কতগুলো ইউটিতে উপকূল আছে? তার অ্যান্সার হলো 4টে। তোমরা এখানে দেখে নিও 9টা স্টেট এবং 4টে ইউটি। পরের প্রশ্ন দেখো, লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল রেখা সহ ভারতের উপকূল রেখার আনুমানিক মোট দৈর্ঘ্য কত? এই ছবিটা তোমরা একবার দেখে নাও। উপকূল স্টার্ট হচ্ছে গুজরাট থেকে, এখান থেকে ধরো এইভাবে আসলো, এই বরাবর গিয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত টোটাল কত দৈর্ঘ্য হচ্ছে? এটা হবে 6100 কিলোমিটার। এর সঙ্গে আর কি কি অ্যাড হবে? এখানে দেখতে পাচ্ছ লাক্ষাদ্বীপ, আর ডান দিকে আন্দামান। এই দুটো উপকূল রেখা যদি অ্যাড করা হয় তাহলে টোটাল উপকূল রেখা হবে 7516 কিলোমিটার। তাহলে যদি মেনল্যান্ড বলে এটা আনুমানিক 6100 কিলোমিটার, আর যদি টোটালটা অর্থাৎ লাক্ষাদ্বীপ আন্দামান ইনক্লুড করা হয় তো তার উত্তর কত হবে? 7516। এখানে আরও একটা প্রশ্ন হয়, এই যে ল্যান্ড বাউন্ডারিটা দেখছো এটার দৈর্ঘ্য কত? তো সেটাও তোমরা নোট করে রাখো, 15200 কিলোমিটার। উপর নিচের বিস্তৃতি কত ছিল? 3214 কিলোমিটার। আর পূর্ব পশ্চিমে বিস্তৃতি কত ছিল? একটু মনে করে দেখো, 2933 কিলোমিটার। তাহলে টোটাল উপকূল রেখা বললে সঠিক উত্তর কি হবে? অপশন ডি, 7517। অনেক বইতে 7516ও তোমরা পাবে। এটা হলো উপকূলের দৈর্ঘ্য। স্থলভাগের দৈর্ঘ্য কত হবে?
এখনই বললাম 15,200 কিলোমিটার। এখানে তোমরা আরো দুটো পয়েন্ট নোট করে রাখো। চারটে যে এক্সট্রিম পয়েন্ট আছে সেগুলো দেখো। উপরে এটা ইন্দিরা কল, নিচে হচ্ছে কন্যাকুমারিকা, বাম দিকে গুজরাটের গোহারমোটা, আর ডান দিকে দেখো অরুণাচল প্রদেশের কিবিথু। এই চারটে পয়েন্ট যদি অ্যাড করো এইভাবে, ভারতবর্ষের আকৃতিটা কেমন হচ্ছে? একটা চতুর্ভুজের মতো। তো এটা থেকেও অনেক সময় প্রশ্ন আসে যে ভারতবর্ষের আকৃতি কীরকম। বাংলায় বললে হবে চতুর্ভুজ আকৃতি, আর ইংরেজিতে কোয়াড্র্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার। আরেকটা প্রশ্ন আছে, ভারতের এই যে দক্ষিণ ভাগটা দেখছো এটা কিরকম আকৃতি? ত্রিভুজ বা ট্রাইঅ্যাঙ্গুলার। দক্ষিণ ভাগটাকে বলা হয় উপদ্বীপ, বা ইংরেজিতে বললে এটাকে পেনিনসুলা বলে। অনেক জায়গায় পাবে, কিন্তু প্রতিটা পয়েন্ট থেকে প্রশ্ন আসতে পারে। পেনিনসুলা বা উপদ্বীপ কাকে বলে? যখন কোনো ল্যান্ড বা স্থলভাগ তিন দিক থেকে জলভাগ দ্বারা পূর্ণ। ভারতের দক্ষিণ ভাগটা দেখো, বাম দিকে এ আছে আরব সাগর, ডান দিকে বি আছে বঙ্গোপসাগর, আর নিচে আছে ভারত মহাসাগর। তো সেই জন্য ভারতবর্ষের এই দক্ষিণ ভাগটাকে পেনিনসুলা বা উপদ্বীপ বলা হয়। পরের প্রশ্ন দেখো, অরুণাচল প্রদেশে সকাল 6টায় সূর্য উদিত হলে গুজরাটে সূর্যোদয়ের আনুমানিক সময় কত? ভালো প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালোভাবে লক্ষ্য করো। অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের সবথেকে ইস্টার্ন মোস্ট পয়েন্ট, অর্থাৎ পূর্ব দিকের বিন্দু, আর গুজরাট পশ্চিমতম বিন্দু। এই দুটো বিন্দুর মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য কত? অ্যারাউন্ড 30 ডিগ্রি। আর আমি একটু আগে কি বলেছিলাম? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? 4 মিনিট। তাহলে এই যে 30 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য দেখছো, এটার মানে কত মিনিট হচ্ছে? 30 × 4 অর্থাৎ 120 মিনিট। 120 মিনিট মানে আনুমানিক 2 ঘন্টা। তাহলে প্রশ্ন দেখো, অরুণাচল প্রদেশে যদি সকাল 6টায় সূর্য দেখা যায়, গুজরাটে কখন দেখা যাবে? 2 ঘন্টা পরে। তো সঠিক উত্তর হবে অপশান ডি, 8টার সময়। এক্স্যাক্ট যদি বলে 116 মিনিটের মতো সময় পার্থক্য হয়, এটাও তোমরা জেনে রাখো। পরের প্রশ্ন দেখো, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ক্ষেত্রফল অনুসারে, অর্থাৎ এরিয়া ওয়াইজ? ভারতের ম্যাপটা এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ। তোমরা এই জায়গাটা স্ক্রিনশট করে নিও। আর উপর থেকে নিচ পর্যন্ত এবং বাম দিক থেকে ডান দিক পর্যন্ত কোন কোন রাজ্যগুলো আছে প্রতিদিন একবার দুবার করে দেখে যাও, কারণ এই রাজ্যের অবস্থানগুলো জানা খুবই জরুরি। আর এটা তোমরা ম্যাপে না দেখে কিন্তু বুঝতে পারবে না। তোমরা গুগল থেকেও ভারতের বিভিন্ন পলিটিক্যাল ম্যাপ ডাউনলোড করতে পারো। তো এই কাজটা করো, এর যে কতটা অ্যাডভান্টেজ এটা একটা সময় পরে বুঝতে পারবে। তাহলে দেখো, আয়তনের বিচারে সবথেকে বড় রাজ্য কোনটা? এটা হবে রাজস্থান। আর সবথেকে ছোট, ভালোভাবে লক্ষ্য করে দেখো, এখানে এই যে গোয়া দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সবথেকে স্মলেস্ট স্টেট। এবার চারটে অপশন দেখো, সিকিম আছে, ত্রিপুরা আছে, তেলেঙ্গানা আছে, গোয়া আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন ডি, গোয়া। সিকিম আর গোয়ার মধ্যে অনেকে গুলিয়ে ফেলো, তো তোমরা এই ম্যাপে দেখতে পারো সিকিমটা কিন্তু গোয়ার থেকে অনেকটাই বড়। এবার এখানে দেখো কতগুলো পয়েন্ট বলছি, তোমরা নোট করে নাও। এরিয়া বা ক্ষেত্রফল অনুসারে সব থেকে বড় রাজ্য এখনই দেখলে রাজস্থান, আর সব থেকে ছোট হচ্ছে গোয়া। পপুলেশন বা জনসংখ্যার বিচারে সব থেকে বড় রাজ্য হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশ, আর সব থেকে ছোট রাজ্য যার জনসংখ্যা কম সেটা হচ্ছে সিকিম।
এরপরে দেখো পপুলেশন ডেন্সিটি বা জনঘনত্বের বিচারে নাম্বার 1 স্টেট হচ্ছে বিহার। আর কোন রাজ্যের জনঘনত্ব সব থেকে কম? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। কোন রাজ্যে লিটারেসি বা সাক্ষরতার পরিমাণটা বেশি? অনেকেই জানো এটা হবে কেরালা। আর সব থেকে কম এটা হচ্ছে বিহার। দেখো বৃহত্তম রাজ্যগুলো আমি ক্যাপিটালে লিখেছি আর ক্ষুদ্রতমগুলো স্মল লেটারে। এগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। পরের প্রশ্ন দেখো, ভারতের নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কোনটি আয়তনের দিক থেকে সব থেকে ছোট? দুটো পয়েন্ট নোট করে রাখো, একটা এরিয়া ওয়াইজ আর একটা হচ্ছে পপুলেশন ওয়াইজ। ক্ষেত্রফল যদি বিচার করো, সব থেকে বড় হচ্ছে লাদাখ আর সব থেকে ছোট এটা হচ্ছে লাক্ষাদ্বীপ। আর জনসংখ্যার বিচারে সব থেকে বড় ইউটি কি হবে? দিল্লি। আর সব থেকে ছোট সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। তো এটা মনে রাখা সোজা, এরিয়া বলুক বা পপুলেশন অর্থাৎ জনসংখ্যা বলুক, সব থেকে ছোট ইউটি কি হবে? লাক্ষাদ্বীপ। আর এরিয়া ওয়াইজ বৃহত্তম বললে লাদাখ হবে, পপুলেশন ওয়াইজ বৃহত্তম বললে দিল্লি হবে। প্রশ্নে কি বলেছে? সবচেয়ে ছোট, তাহলে সঠিক উত্তর হবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে টোটাল কতগুলো দ্বীপ আছে? 36টা। এটা তোমরা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্য সর্বাধিক রাজ্য সীমানা স্পর্শ করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ম্যাপটা যদি ঠিকমতো আয়ত্ত না থাকে তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে না। তো সেই জন্য আমি বারবার বলছি যে ম্যাপটা তোমরা রেগুলার একবার দুবার করে দেখো। টোটাল রাজ্য কত ভারতে এখন? 28টা। আর ইউটি 8টা। তোমাদের আরও একটা কাজ দিলাম, গুগল থেকে বা স্ক্রিনশট করে এরকম একটা ছবি তোমরা ডাউনলোড করবে আর প্রতিটা রাজ্যের সঙ্গে কোন কোন রাজ্যের সীমানা আছে সেটাও খুব ভালোভাবে লক্ষ্য করবে। দেখো সব থেকে বেশি রাজ্যের সঙ্গে বর্ডার আছে এমন রাজ্য হলো উত্তরপ্রদেশ। কোন কোন রাজ্য দেখে নাও। 1 নম্বর হচ্ছে উত্তরাখণ্ড, 2 নম্বর হচ্ছে হিমাচল প্রদেশ, 3 নম্বর হরিয়ানা, 4 নম্বর রাজস্থান, 5 নম্বর মধ্যপ্রদেশ, 6 নম্বর ছত্তিশগড়, 7 নম্বর ঝাড়খণ্ড আর 8 নম্বর হচ্ছে বিহার। তাহলে টোটাল কতগুলো স্টেটের সঙ্গে উত্তরপ্রদেশের বাউন্ডারি আছে? এর উত্তর হবে 8টা। আর প্রশ্ন যদি এমন বলে যে টোটাল কতগুলো স্টেট এবং ইউটির সঙ্গে বাউন্ডারি আছে, তার উত্তর হবে 9টা। একটা বেশি কোনটা হলো? ম্যাপে দেখো এখানে ছোট মতো দিল্লি আছে, দিল্লির বাউন্ডারিও উত্তরপ্রদেশের সঙ্গে আছে। তাহলে টোটাল রাজ্য হলো 8টা আর একটা ইউনিয়ন টেরিটরি। আর একটা প্রশ্ন দেয় যে আসাম কতগুলো স্টেটের সঙ্গে আছে, এখানে দেখতে পাচ্ছ, তো তার অ্যান্সার হবে 7টা। আমাদের পশ্চিমবঙ্গ কতগুলো স্টেটের সঙ্গে বাউন্ডারি করে আছে, তার উত্তর হবে 5টা। তো তোমরা দেখে নিতে পারো বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা আর ডান দিকে আসাম এবং উপরে সিকিম। তাহলে প্রশ্নটা আরো একবার দেখো, ভারতের কোন রাজ্য সর্বাধিক রাজ্য সীমানা রয়েছে? উত্তর হবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন দেখো, নিচের কোন দক্ষিণ রাজ্যের সর্বাধিক সংখ্যক ভারতীয় রাজ্যের সীমানা রয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আরআরবি এবং এসএসসি প্রায় এই প্রশ্নটা রিপিট করে। আরও একবার তোমরা এই ম্যাপটা দেখো, এখানে বলেছে যে দক্ষিণ ভারতের কোন রাজ্যের সর্বাধিক সীমানা রয়েছে, মানে স্টেট বাউন্ডারি। আপাত দৃষ্টিতে মনে হতে পারে তেলেঙ্গানা হবে, কিন্তু তেলেঙ্গানা হবে না, এটা হবে কর্ণাটক। কতগুলো রাজ্য এখানে দেখো, উপরে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, 3 নম্বর অন্ধ্রপ্রদেশ, 4 নম্বর তামিলনাড়ু, 5 নম্বর কেরালা এবং 6 নম্বর এখানে ছোট মতো গোয়া। তাহলে কর্ণাটক হচ্ছে সাউথ ইন্ডিয়ার একমাত্র রাজ্য যার সব থেকে বেশি
স্টেট বাউন্ডারি রয়েছে। বাকিগুলো তোমরা নিজেরা ছবি দেখে ঠিক করবে যে কোন রাজ্যের কতগুলো রাজ্যের সঙ্গে বাউন্ডারি রয়েছে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি, কর্ণাটক। এখানে এই ছবিটা তোমরা দেখো, দেখো গুজরাটের উপরে এই যে জায়গাটা, এটা হচ্ছে ল্যান্ড বাউন্ডারি, অর্থাৎ ভারতের এই সীমানাগুলোর সঙ্গে বিভিন্ন দেশের সীমানা রয়েছে। আর নিচে দেখো গুজরাট থেকে এইভাবে ডান দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত এর সঙ্গে বিভিন্ন সাগরের সীমানা রয়েছে, যেটা তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ। এবার এমনও প্রশ্ন আসে যে ভারতের মধ্যে কোন কোন রাজ্যে কোনো স্থল সীমানাও নেই এবং জলের সীমানাও নেই। তো তার উত্তর কি হবে? প্রথমে দেখো 1 নম্বর হরিয়ানা, এর চারপাশে দেখো ভারতেরই রাজ্য রয়েছে। 2 নম্বর দেখো এখানে মধ্যপ্রদেশ, চারপাশে দেখো কোনো ইন্টারন্যাশনাল বাউন্ডারি নেই, আবার জলের সঙ্গেও কানেক্টেড নেই। 3 নম্বর এখানে ছত্তিশগড়, 4 নম্বর ঝাড়খণ্ড এবং 5 নম্বর তেলেঙ্গানা। প্রতিটা রাজ্যই তোমরা নোট করে রাখবে, অপশানে যে কোনো একটা দিয়ে দিতে পারে। তাহলে ভারতবর্ষে টোটাল 5টা এমন রাজ্য রয়েছে যার কোনো স্থল সীমানা নেই এবং জলের সীমানাও নেই। পরের প্রশ্ন দেখো, ভারত ড্যাশ দেশের সঙ্গে তার স্থল সীমানা ভাগ করে। খুব ভালো প্রশ্ন। এর জন্য তোমরা এই ছবিটা দেখো। একটু আগেই বললাম যে ভারতের উপরের পাটটা বিভিন্ন দেশের সঙ্গে বাউন্ডারি করে আছে। তো 1 নম্বর দেখো পাকিস্তান, 2 নম্বর হচ্ছে আফগানিস্তান, 3 নম্বর হচ্ছে চায়না, 4 নম্বর নেপাল, 5 নম্বর ভুটান, 6 নম্বর বাংলাদেশ এবং 7 নম্বর হচ্ছে মায়ানমার। তাহলে টোটাল কতগুলো দেশ আছে যার সঙ্গে ভারতের বাউন্ডারি আছে? তো এর উত্তর হচ্ছে 7টা। নিচে একটা দেখতে পাচ্ছ শ্রীলঙ্কা, আর বাম দিকে এই নিচের দিকে এখানে থাকে মালদ্বীপ। এই দুটো দেশও ভারতের প্রতিবেশী দেশ, কিন্তু এদের সঙ্গে দেখো কোনো বাউন্ডারি নেই। প্রশ্নে কি বলেছে যে ভারত কতগুলো দেশের সঙ্গে তার স্থল সীমানা ভাগ করে, ইংরেজিটা বললে কি হবে? ল্যান্ড বাউন্ডারি। তো এর উত্তর কত হবে? 7টা। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? অপশন এ 7। এই একটা ছবি দেখো, এখানেও তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে পাকিস্তান, তারপরে আফগানিস্তান, 3 নম্বরে চায়না, 4 নম্বরে নেপাল, 5 নম্বরে ভুটান, 6 নম্বরে বাংলাদেশ এবং 7 নম্বরে মায়ানমার। পরের প্রশ্ন দেখো, ক্রমবর্ধমান ক্রমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমানা সাজাও। মানে তোমরা যে 7টা দেশ দেখলে যার সঙ্গে ইন্ডিয়ার বাউন্ডারি আছে, সব থেকে কম বাউন্ডারি কার আছে সেখান থেকে শুরু করে সব থেকে বেশি বাউন্ডারি কার আছে সেইভাবে সাজানোর কথা বলেছে। 4টে অপশন দেখো। উত্তর করার আগে তোমরা একটু জেনে নাও যে সব থেকে বেশি বাউন্ডারি আছে বাংলাদেশের সঙ্গে, তারপরে চায়না, তারপরে পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান এবং আফগানিস্তান। ম্যাপটা খুব ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে দেখছি পাকিস্তানের সঙ্গে কোন কোন রাজ্য আছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে গুজরাট, 2 নম্বরে রাজস্থান, 3 নম্বরে পাঞ্জাব, 4 নম্বরে জম্মু কাশ্মীর এবং এই যে রিজিয়নটা এটা এখন পাকিস্তানের দখলে আছে, কিন্তু আমরা ওটা ভারতেরই জায়গা বলে মনে করি। তো এখানে 5 নম্বর হচ্ছে লাদাখ। তাহলে পাকিস্তানের সঙ্গে কোন কোন রাজ্যের সীমানা আছে তোমরা দেখে নিলে। এরপর দেখো চায়নার সঙ্গে কোন কোন রাজ্যের সীমানা রয়েছে। প্রথমে 1 নম্বর এখানে দেখতে পাচ্ছ লাদাখ, 2 নম্বরে হিমাচল প্রদেশ, 3 নম্বরে উত্তরাখণ্ড, 4 নম্বরে এখানে দেখো সিকিম এবং 5 নম্বর এখানে অরুণাচল প্রদেশ। উত্তরপ্রদেশের সঙ্গে কিন্তু চীনের কোনো বাউন্ডারি নেই, অনেকে গুলিয়ে ফেলে। এরপর কি আছে? নেপাল। নেপালের সঙ্গে দেখো এখানে উত্তরাখণ্ড, নিচে আছে উত্তরপ্রদেশ, তারপর বিহার, পশ্চিমবঙ্গ এবং হচ্ছে সিকিম। একটা প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের সঙ্গে নেপাল কোন পাহাড় দ্বারা বিচ্ছিন্ন?
বা কোন পর্বতশ্রেণী পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে? তো সেটা হবে সিঙ্গালীলা। পরেরটা দেখো ভুটান। সিকিম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং ডান দিকে অরুণাচল প্রদেশ। এরপরে দেখো বাংলাদেশ। প্রথমে এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ, তারপর আসাম, এখানে মেঘালয়, ত্রিপুরা এবং এদিকে দেখো মিজোরাম। টোটাল 5টা রাজ্য। নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব ভারতের কোন কোন রাজ্যগুলো বাংলাদেশের সঙ্গে বাউন্ডারি করেনি সেগুলো কিন্তু তোমরা দেখে নাও। প্রথমটা আছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মণিপুর। খুব ইম্পর্টেন্ট, প্রায় এখান থেকে প্রশ্ন আসে। 4টে অপশন দিল, বললো কোনটার সঙ্গে বাংলাদেশের বর্ডার নেই। তো এই 3টের মধ্যে একটা অপশনে থাকবে যেটা তোমাকে অ্যান্সার করতে হবে। এরপরে কি বাকি থাকলো? এই মায়ানমার। কোন কোন রাজ্য দেখো? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। আসামের সঙ্গে মায়ানমারের কোনো বাউন্ডারি নেই। আর এখানে ছোট একটা পয়েন্ট নোট করে রাখো, উত্তর পূর্ব ভারতের এই যে 7টা রাজ্য দেখতে পাচ্ছ এদেরকে একসঙ্গে 7 সিস্টার বলা হয়। তাহলে তোমরা জানলে যে কোন কোন দেশের সঙ্গে ভারতের কতগুলো রাজ্যের সীমানা রয়েছে। ভারতের ম্যাপ থেকে তোমরা নিজেরাও একবার দেখবে এবং সেগুলো পরপর নোট করবে। এবার দেখো প্রশ্নে কি ছিল, কোন দেশের সঙ্গে সব থেকে বেশি সীমানা রয়েছে? তো এর উত্তর হবে এখানে এই বাংলাদেশ। দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু দেখো এই যে লাইনটা এটাকে যদি স্ট্রেচ করো, এটা কিন্তু অন্যান্য দেশের যে সীমানা রয়েছে তার থেকে অনেকটাই বেশি। কত? এটাও জেনে রাখতে হবে, 4096 কিলোমিটার। তাহলে প্রথমে বাংলাদেশ হলো, তারপরে কোন দেশ আছে? সি মানে চায়না, এখানে দেখতে পাচ্ছ। তারপর আছে পাকিস্তান, তারপরে নেপাল, এরপরে দেখো মায়ানমার, ভুটান এবং উপরে আফগানিস্তান। তাহলে আমি এটাকে MBA এই আকারে লিখছি। তাহলে শর্টকাটটা কি হলো দেখো, BC মানে ভালো ছেলে, পানে MBA, BC পানে MBA, তোমরা এভাবে মনে রাখতে পারো। তাহলে প্রথমে কি হচ্ছে, বাংলাদেশ সব থেকে বেশি বাউন্ডারি, তারপরে চায়না, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান এবং আফগানিস্তান। সব থেকে কম বাউন্ডারি রয়েছে আফগানিস্তান। আর এখানে আরও একটা পয়েন্ট নোট করো যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সব থেকে বেশি উপকূল রেখা রয়েছে কোন রাজ্যে? তো সেটা হবে এখানের এই গুজরাট। তারপরে কোন রাজ্য? এখানে অন্ধ্রপ্রদেশ, তারপর তামিলনাড়ু। এই 3টে সিকোয়েন্স তোমরা মনে রেখো। তাহলে প্রশ্নে কি বলছে যে ছোট থেকে বড় এই হিসাবে সাজাও। সব থেকে বড় বাউন্ডারি কার সঙ্গে? বাংলাদেশ। তাহলে দুটো অপশানে দেখো বাংলাদেশ রয়েছে, বাকি দুটো কেটে দিলাম। বাংলাদেশের পর কি হবে? বি এর পরে সি, BC অর্থাৎ চায়না। দুটোর ক্ষেত্রে দেখো চায়না আছে। তারপরে কি ছিল? পানে, অর্থাৎ তারপরে হওয়ার কথা কি? পাকিস্তান, কিন্তু এখানে দেখো নেপাল আছে, অর্থাৎ অপশন ডিটা হলো না। সঠিক উত্তর হবে অপশন বি, নেপাল, পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ। একটু কঠিন প্রশ্ন হলে এমন প্রশ্ন দিয়ে দেয়, কিন্তু আমি চাইছি এই চ্যাপ্টার থেকে পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকুক, যাতে যে কোনো রকম প্রশ্নে আসুক না কেন তোমরা অ্যান্সারটা করতে পারো। পরের প্রশ্ন দেখো, ভারতের নিচের রাজ্যগুলোর মধ্যে কোনটি 3 দিক দিয়ে আন্তর্জাতিক সীমানা দ্বারা বেষ্টিত? মানে কোন রাজ্যের 3 দিকে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে? 4টে অপশন দেখো, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল। খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানে এই যে ত্রিপুরা রাজ্যটা দেখতে পাচ্ছ এর কিন্তু 3 দিকেই বাংলাদেশের বর্ডার রয়েছে। আরেকটা এমন রাজ্য কি আছে? এখানে দেখো সিকিম, উপরে আছে চায়না, বাম দিকে নেপাল, ডান দিকে ভুটান। এবার অপশানে দেখতে হবে কি দেওয়া হয়েছে। 4টে অপশান দেখো, সিকিমের কথা বলা নেই, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান সি, ত্রিপুরা। পরের প্রশ্ন দেখো, ভারত ও চীনের সীমারেখাকে কি বলা হয়? তো এর উত্তর হবে অপশান ডি, ম্যাকমোহন লাইন।
1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় হেনরি ম্যাকমোহন ভারত এবং চীনের এই সীমানা নির্ধারণ করেন। ডুরান্ড লাইন কার সঙ্গে? আফগানিস্তান, এটাও নোট করবে। 24 প্যারালাল এটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে। আর র্যাডক্লিফ লাইন এটা পাকিস্তান এবং বাংলাদেশ দুটোই হবে। প্রথমে 1947 সাল, তখন তো বাংলাদেশ আলাদা দেশ ছিল না, কি নাম ছিল? পূর্ব পাকিস্তান। তো 1947 সালে স্যার র্যাডক্লিফ ভারত এবং পাকিস্তানের সীমানা নির্ধারণ করেছিলেন। এই সীমানা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। তাহলে এই সীমানা পাকিস্তানের সঙ্গেও আছে এবং বাংলাদেশের সঙ্গেও আছে। বাংলাদেশের সঙ্গে আর কি কি সীমানা রয়েছে? খুব যেটা পড়ে সেটা হচ্ছে 3 বিঘা করিডর। আরেকটা তোমরা বনগাঁর দিকে জানো যে বেনেপোল। তাহলে এগুলো তোমরা নোট করে নিও। পরের প্রশ্ন দেখো, বাংলাদেশের সঙ্গে ভারতের কোন রাজ্যে সাধারণ সীমানা নেই? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি অলরেডি বললাম যে এই ধরনের প্রশ্ন একটা দিয়ে দিতে পারে। ম্যাপটা রিমাইন্ড করতে পারছো কিনা দেখো। অরুণাচল প্রদেশ নেই, নাগাল্যান্ড নেই এবং মণিপুর নেই। অপশন দেখো কি আছে, মণিপুরটা আছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, মায়ানমারের সঙ্গে ভারতের কোন রাজ্যের সাধারণ সীমানা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। আসাম তো হবে না, 3টে রাজ্য হবে না, এখানে আসাম আছে, এটাও হবে না। ছবিটা তোমরা দেখে নিও। প্রথমটা হচ্ছে অরুণাচল প্রদেশ, তারপর নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। পরের প্রশ্ন, ডানকান পাস ড্যাশের মধ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। উত্তর করার আগে তোমরা আগে ম্যাপটা দেখে নাও। এটা হচ্ছে আন্দামান এবং নিকোবরের ছবি। যাদের ছবিটা ক্লিয়ার আসছে না তোমরা কোয়ালিটিটা একটু বাড়িয়ে নিও। প্রথমে দেখো, এটা হচ্ছে আন্দামান এবং নিচে এটা হচ্ছে নিকোবর। যদি প্রশ্ন আসে আন্দামান এবং নিকোবর কোন চ্যানেল দ্বারা বিভাজিত, এখানে দেখো এই দুটোর মাঝখানে কোন চ্যানেল রয়েছে? 10 ডিগ্রি। প্রশ্নে কি এসেছে? ডানকান প্যাসেজ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা আন্দামানের মধ্যেই রয়েছে। এবার দেখো, আন্দামানকে 4টে মেন ভাগে ভাগ করা হয়: নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান এবং লিটল আন্দামান। গুলিয়ে ফেলবে না, সাউথটা হচ্ছে 3 নম্বর, আর একদম দক্ষিণে কি আছে? লিটল আন্দামান। তাহলে এই যে ডানকান প্যাসেজ এটা সাউথ আন্দামানের মধ্যে এবং লিটল আন্দামানের মধ্যে রয়েছে। এবার দেখো, এই যে 10 ডিগ্রি চ্যানেলটা রয়েছে আন্দামান এবং নিকোবরের মধ্যে, এক্স্যাক্ট কোন কোন দ্বীপের মধ্যে রয়েছে সেটাও দেখে নাও। এখানে দেখো লিটল আন্দামান, আর এখানে হচ্ছে কার নিকোবর। এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ স্পেসিফিকভাবে কিন্তু প্রশ্ন দিয়ে দেয় যে 10 ডিগ্রি চ্যানেল কোন দুটো জায়গার মধ্যে অবস্থিত, লিটল আন্দামান এবং কার নিকোবর। এখানে আরও দুটো চ্যানেল আছে দেখো, সম্রায় এবং গ্রেট চ্যানেল। গ্রেট চ্যানেলটা খুব ইম্পর্টেন্ট। এটা কোন কোন জায়গার মধ্যে আছে? উপরে তো দেখতে পাচ্ছ যে গ্রেট নিকোবর, আর নিচে হচ্ছে সুমাত্রা দ্বীপ বা ইন্দোনেশিয়াও থাকতে পারে। অপশন অনুযায়ী তোমরা টিক করো। আরেকটা পয়েন্ট, ভারতের যে দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট সেটা কোন জায়গায় অবস্থিত? তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে এটা হলো গ্রেট নিকোবরে। এটাও খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন আসে যে ইন্দিরা পয়েন্ট কোন দ্বীপে অবস্থিত, তো তার উত্তর হবে গ্রেট নিকোবর আইল্যান্ড। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? ডানকান প্যাসেজ, দুটো আন্দামানের মধ্যে অবস্থিত। 3 নম্বর আন্দামান কি ছিল? সাউথ আন্দামান, এবং 4 নম্বর ছিল লিটল আন্দামান। আর এটা দেখো লিটল আন্দামান এবং কার নিকোবর এই দুটোর মাঝে কি অবস্থিত? 10 ডিগ্রি চ্যানেল। এখানে আরও একটা পয়েন্ট নোট করে রাখো যে মিনিকয় এবং মালদ্বীপ এই দুটোর মধ্যে 8 ডিগ্রি চ্যানেল রয়েছে। আর 9 ডিগ্রি চ্যানেল এটাও পড়ে, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়। পরের প্রশ্ন দেখো, ইন্দিরা পয়েন্ট নিচের কোন দ্বীপের দক্ষিণে অবস্থিত?
একটু মনে করে দেখো, সঠিক উত্তর হবে গ্রেট নিকোবর আইল্যান্ড। বহুল আলোচিত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি হলো ড্যাশের মধ্যে বিতর্কিত সীমারেখা। দুটো জিনিস হয়, একটা হচ্ছে এলওসি আর একটা হচ্ছে এলএসি। এলওসি মানে হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এলএসি মানে হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো তার জন্য তোমরা একবার এই ছবি দুটো দেখে নাও। প্রথমে বাম দিকের ছবিটা দেখো, এটা হলো আমাদের ভারতবর্ষের একদম উপরের দিকের ছবি। তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা এখন পাকিস্তানের আন্ডারে আছে, অর্থাৎ পাকিস্তান এই জায়গাটা অকুপাই করে নিয়েছে। আর ডান দিকে এখানে দেখতে পাচ্ছ আকসাই চীন, এটা হচ্ছে চায়না অকুপাই করে নিয়েছে। তো এই দুটো জায়গার মধ্যে যে বাউন্ডারি, যেটা পাকিস্তানের সঙ্গে সেটা হচ্ছে এলওসি, আর যেটা চায়নার সঙ্গে সেটা হচ্ছে এলএসি। ডান দিকের ইমেজটা দেখো, এটা তো পাকিস্তান নিয়ে নিয়েছে, এটা চীন নিয়ে নিয়েছে। পাকিস্তানের সঙ্গে বর্ডারটা কি আছে? এলওসি। আর চীনের সঙ্গে বর্ডারটা হচ্ছে এলএসি। এলওসি কার্গিল নামে একটা সিনেমা আছে, তোমরা হয়তো দেখেছো, ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তান যুদ্ধ। তো এই বর্ডারটা নিয়ে সেই সিনেমাটা। পশ্চিমবঙ্গ কতটি দেশের সঙ্গে সীমানা ভাগ করেছে? তো এর উত্তর হবে 3টে। এখানে দেখে নাও, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। কতগুলো রাজ্য ছিল? 5টা। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উপরে সিকিম, ডান দিকে আসাম। দেখো তোমরা এই নিচের দিকে তাকাও, এখানে কি আছে? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের শেষের দিকে আছে মিনিকয়। তো এই দুটোর মাঝখানে কোন চ্যানেল রয়েছে? 9 ডিগ্রি। আর মিনিকয়ের পরে রয়েছে হচ্ছে মালদ্বীপ, এটা হচ্ছে 8 ডিগ্রি। এটা ম্যাপে দেখানো হয়নি, সেজন্য এখানে দেখিয়ে দিলাম। 8 ডিগ্রিটা মনে কিভাবে রাখবে? দুটো এম আছে, 4 4 8 হয়, দুটো এম মনে রাখবে যে 8 হচ্ছে। একটা হচ্ছে মিনিকয়, একটা হচ্ছে মালদ্বীপ। তো তোমরা মামি হিসাবেও মনে রাখতে পারো। আর 9 ডিগ্রিটা কি ছিল? লাক্ষাদ্বীপ এবং মিনিকয়। 10 ডিগ্রিটা এখানে এইরকম মাঝখানে আছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। পরের প্রশ্ন দেখো, সমুদ্রের দিকে ভারতের ভূখণ্ডের সীমা উপকূল থেকে কত নটিক্যাল মাইল বা কিমি পর্যন্ত বিস্তৃত? ছবিটা লক্ষ্য করো, ভারতের এই যে সাউদার্ন পার্টটা আছে দক্ষিণের দিকে, এরপরে তো সমুদ্র আছে, বাম দিকে আরব সাগর, ডান দিকে বঙ্গোপসাগর। তো এই উপকূল থেকে সাগরের কতটা পর্যন্ত ভারতের অধীনে থাকবে সেটা কিন্তু নির্ধারণ করা আছে। তোমরা এই প্রশ্নের উত্তরটা জেনে নাও, সঠিক উত্তর হবে 12 নটিক্যাল মাইল, বা কিলোমিটারে বললে 21.9 কিলোমিটার। নটিক্যাল মাইলটা কি? এটা হচ্ছে দৈর্ঘ্য মাপার একক। কোথায় ব্যবহৃত হয়? না জলের ক্ষেত্রে লেন্থটা মাপার জন্য এই এককের ব্যবহার হয়। 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? এটা মনে রাখবে 1.852 কিলোমিটার। তাহলে যদি প্রশ্ন আসে যে ভারতের ভূখণ্ডের সীমা থেকে, মানে উপকূলের যে সীমাটা, সেখান থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত আছে, তো তার উত্তর হবে 12 নটিক্যাল মাইল। পরের প্রশ্ন দেখো, নিচের কোন অক্ষাংশটি ভারত থেকে সব থেকে দূরে অবস্থিত? 4টে অপশন দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরা দাও। আমি তোমাদের জন্য দুটো অপশন কেটে দিচ্ছি, অপশন বি এবং অপশন সি। তোমরা বলো যে ভারতের যে অবস্থানটা আছে সেখান থেকে উত্তর মেরু কাছে হবে না দক্ষিণ মেরু কাছে হবে? সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করে জানিও। এই ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। পরের ক্লাসে আমরা ভারতের ফিজিওগ্রাফি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।